যে আন্দোলনকে বলা হচ্ছিল বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সূর্যোদয়, যে আন্দোলনের মিছিলে একসঙ্গে হাঁটছিল ছাত্র, শিল্পী, সংখ্যালঘু, এমনকি এলজিবিটিকিউ কর্মীরাও, সেই আন্দোলনেরই এক মুখ এখন অভিযুক্ত ঘৃণার রাজনীতি ছড়ানোর অভিযোগে। অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের তরুণ নেতা সার্জিস আলমকে ঘিরে প্রকাশিত হয়েছে বিস্ফোরক এক আন্তর্জাতিক ডসিয়ার। সেই কনফিডেন্সিয়াল তথ্য আমাদের হাতে এসেছে। সার্জিসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে ডসিয়ার। অভিযোগ, গণতন্ত্রের মুখোশ পরে ক্ষমতার কাছে গিয়ে তিনি ছড়িয়েছেন ধর্মীয় রক্ষণশীলতা, সংখ্যালঘু বিদ্বেষ আর বিভাজনের রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই বিশ্বাসঘাতকতা নাকি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা? সালের জুলাই আগস্ট বাংলাদেশ উত্তাল। কোটা আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে। রাজপথে ছিল ছাত্র, শিক্ষক, সংস্কৃতিকর্মী, ব্লগার, এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের বড় অংশ। অনেকে এটিকে দেখেছিলেন বাংলাদেশের আরব বসন্ত হিসাবে। সেই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ ছিলেন সার্জিস আলম। তরুণ, স্পষ্টভাষী, সংগঠক, এক নতুন রাজনৈতিক প্রজন্মের প্রতীক হিসাবে উঠে আসেন তিনি। কিন্তু সম্প্রতি অ্যামনেস্টি ফ্রিডম নামক একটি সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের কাছে জমা দিয়েছে 28 পাতার একটি ডসিয়ার, যেখানে দাবি করা হয়েছে আন্দোলনের সময় যে উদার ও অন্তর্ভুক্তিমূলক চেহারা দেখানো হয়েছিল, ক্ষমতার কাছাকাছি গিয়েই তার বিপরীত অবস্থানে চলে গেছেন সার্জিস আলম ও তার সহযোগীরা। ডসিয়ারের সবচেয়ে বিতর্কিত অংশ এলজিবিটিকিউ ইস্যু। প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের সময় এক সমকামী কর্মী মুনতাসির রহমান নাকি ছাত্র নেতাদের নিরাপদ আশ্রয় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠনের পর তাকে দলীয় কমিটি থেকে ছেঁটে ফেলা হয়। এরপর সার্জিস আলমের কিছু বক্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি সমকামিতাকে রোগ, সমাজ ধ্বংসকারী প্রবণতা এবং চিকিৎসার বিষয় হিসাবে উল্লেখ করেছেন। এটা আমার স্পষ্ট স্টেটমেন্ট, সমকামিতা এটা কোনো বায়োলজিক্যাল চাহিদা নয়, এটা একটা রোগ। যাদের এই সমস্যা আছে তাদের শারীরিক মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনে সরকারি উদ্যোগ নিতে হবে। কিন্তু এই ধরনের রোগকে কোন ধরনের অধিকার হিসেবে আমার এই দেশের উপরে, মানুষের উপরে, সমাজের উপরে, আমার ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে সামগ্রিকভাবে আমার এই কালচারের উপরে চাপিয়ে দেওয়ার কোনো ধরনের অপচেষ্টা করা যাবে না। এখানে প্রশ্ন উঠছে, আন্দোলনের সময় যে বহুত্ববাদের কথা বলা হয়েছিল সেটি কি শুধুই রাজনৈতিক কৌশল ছিল, নাকি ক্ষমতায় যাওয়ার পর বদলে গেছে আদর্শ? পুরো বিষয়টিকে শুধু মানবাধিকার বিতর্ক হিসাবে দেখলে ভুল হবে। বাংলাদেশের সমাজ এখনো গভীরভাবে ধর্মীয় ও রক্ষণশীল। ফলে সার্জিস আলমের বক্তব্যকে অনেকে ইসলামী মূল্যবোধ রক্ষার অবস্থান হিসেবেও দেখছেন। আর এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রায় দেখা যায় আন্দোলনের সময় নেতারা উদারপন্থী ভাষা ব্যবহার করেন, কিন্তু পরে ভোট ব্যাংক ও সামাজিক বাস্তবতার চাপে ধর্মীয় আবেগকে ব্যবহার করেন। ডসিয়ারে আরও অভিযোগ করা হয়েছে, সার্জিস আলম ইসরায়েল বিরোধী বক্তব্য রেখেছেন, ইস্কন নিষিদ্ধের দাবি তুলেছেন এবং নাস্তিকদের বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছেন। এগুলো তার সমর্থকদের কাছে হয়তো জাতীয়তাবাদী বা ধর্মীয় অবস্থান, কিন্তু সমালোচকদের চোখে এগুলো সংখ্যালঘু ও ভিন্নমতের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক বার্তা, যা আসলে কট্টরপন্থাকেই সমর্থন করার শামিল। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে অক্সফোর্ড ইউনিয়নকে ঘিরে। বিশ্বের অন্যতম ঐতিহাসিক বিতর্ক মঞ্চে সার্জিস আলমকে কেন আমন্ত্রণ জানানো হলো? মানবাধিকার সংগঠনগুলো মনে করছে এটি ঘৃণামূলক বক্তব্যকে আন্তর্জাতিক বৈধতা দিতে পারে। এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ কোন পথে যাচ্ছে। 2024 সালের আন্দোলন কি সত্যিই উদার গণতন্ত্রের জন্য ছিল, নাকি সেটি শেষ পর্যন্ত নতুন মোড়কে কট্টর ধর্মভিত্তিক রাজনীতির উত্থানে পরিণত হচ্ছে?
ইতিহাস বলছে অনেক বিপ্লবী শেষ পর্যন্ত নতুন ক্ষমতা কাঠামোর জন্ম দেয়, আর সেই ক্ষমতা কখনো কখনো আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সংস্কার বলে বাংলাদেশের 1.5 বছরে যেটা দেখা গিয়েছে সেটা ভয়ঙ্কর হিংসার নগ্ন চিত্র। সেই ধারাকে অব্যাহত রাখতে নবনির্বাচিত সরকারকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে একটা শক্তি। বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ একটি মোড়ে দাঁড়িয়ে, একদিকে পরিবর্তনের স্বপ্ন, অন্যদিকে পরিচয় ভিত্তিক রাজনীতির বাস্তবতা। কি মনে হয় আপনাদের, সার্জিস আলম কি সত্যিই রাজনৈতিকভাবে বদলে গেছেন, নাকি হাসনাত, নাহিদ, সার্জিসদের মতো মুখকে সমাজের সামনে তুলে আনার পেছনে কোনো অদৃশ্য শক্তির ভয়ঙ্কর খেলা রয়েছে? লিখে জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জিওপালস টিভি। কারণ এখানে আমরা খবর বলি না, খবরের ভেতরের রাজনীতি, কূটনীতি আর বাস্তবতা তুলে ধরি। দেখা হবে পরের বিশ্লেষণে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিওপালসে।